ক্রীড়াঙ্গন এই মুহূর্তে পুরোপুরি ব্যস্ত। বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল কিছুক্ষণের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। নারী ক্রিকেট দল আজকে আয়ারল্যান্ডের সঙ্গে খেলেছে। পেশাদার ফুটবলও শুরু হয়ে গেছে। আন্ডার-19 টিম আন্ডার-19 এশিয়া কাপ খেলছে। সবকিছু মিলিয়ে ক্রীড়াঙ্গনটা কিন্তু এই মুহূর্তে বেশ জমজমাট। অন দ্যাট নোট, ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। শুরুটা করছি বাংলাদেশ আয়ারল্যান্ড নারী ওডিআই সিরিজের প্রসঙ্গ দিয়ে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওডিআইতে আয়ারল্যান্ডকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে 6 উইকেটে 193 রান করা আইরিশরা লক্ষ্য তারা করতে নেমে 37 বল আগে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা, যার ফলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের পাশাপাশি 1 বছরের বেশি সময় পর সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশের মেয়েরা। সিরিজ জয়ে সামনে 194 রান, খুব বেশি নয়, তবে রান তারায় টাইগ্রেসদের যে সাজঘরে ফেরার তারা থাকে বেশি, হলোও তাই। 15 রানেই নেই মুর্শিদা খাতুন। শিরদার বেয়ে উঠে আসা শঙ্কাটাকে অবশ্য বাসা বাঁধতে দেননি ফারজানা হক ও শারমিন সুক্তা। গড়েন 85 রানের ম্যাচ ঘুরিয়ে দেয়া জুটি। 12তম 50 পূরণ করেন ফারজানা, কিন্তু পরের বলেই ক্যাচ দিয়ে সাজঘরের পথ দেখেন এই ওপেনিং ব্যাটার। পার্টনারকে হারিয়ে সুক্তাও যেন দিশেহারা। আগের দিনে 96 রান করা এই উইকেট কিপার ব্যাটার ফেরেন 43 রান করে। সোবহানা মুস্তারিও দ্রুত ফিরলে ম্যাচে প্রথমবার চাপে বাংলাদেশ। এ সময় দলের জ্যোতি হয়ে আসেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আগ্রাসী ব্যাটিংয়ে দলকে নিয়ে যেতে থাকেন জয়ের বন্দরে। 39 বলে 40 রান করে ফেরেন তিনি। শেষের গল্পটা লেখেন স্বর্ণা আক্তার। তার অপরাজিত 29 রানেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে বাংলার বাঘিনীরা। এর আগে দিনের শুরুতে ছিল স্বাগতিক বোলারদের দাপট। সুলতানা খাতুনের বলে কাটা পড়েন অধিনায়ক গ্যাবি লুইস, আর নাহিদা আক্তারের এলবিডব্লিউতে আউট হন সারা ফর্বস। দলীয় 35 রানে নেই 2 উইকেট। তৃতীয় উইকেটে ফাইট ব্যাক আইরিশদের। অ্যামি হান্টার আর ওরলা প্রেন্ডারগেস্ট মিলে স্কোরবোর্ডে যুক্ত করেন 91 রান। লম্বা এই জুটি ভাঙতে কম চেষ্টা করেননি মারুফা রাবেয়ারা। অবশেষে রান আউটের ফাঁদে ফেলা হয় 37 রান করা ওরলাকে। সর্বোচ্চ 68 রান করেন অ্যামি হান্টার। শেষ দিকে লরা ডেলানির 33 রানে ভর করে 6 উইকেট হারিয়ে 193 রানের সংগ্রহ পায় আইরিশরা। সুলতানা খাতুনের শিকার 2 উইকেট। ব্যবধানটা 8 মাসের। মিরপুরের হোম অফ ক্রিকেটে অজিদের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার পর এবার একই মাঠে আইরিশদের বিপক্ষে জয় পেয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। এবার নিশ্চয়ই তাদের লক্ষ্যটা হতে যাচ্ছে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। একটা কনসার্নের জায়গা তো বাংলাদেশ নারী ক্রিকেট দলের ছিল, কারণ ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা সিরিজ তারা হেরেছিল এবং এই জায়গাটা ব্যাটিংটা সবচাইতে বড় কনসার্নের জায়গা ছিল। কিন্তু সেই জায়গাতে আয়ারল্যান্ড সিরিজে বেশ ভালো ব্যাটিং দেখা যাচ্ছে। পুরনো অনেক প্লেয়ারকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং আইরিশদের বিপক্ষে সিরিজ জয়ের পর ফারজানা সুক্তাদের প্রশংসায় বাংলাদেশ ক্যাপ্টেন। জয়ের ধারা বজায় রাখতে ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা নিগার সুলতানা জ্যোতির। পারফর্ম না করলে নতুনদের সুযোগ দেওয়ার পক্ষে তিনি। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ঘরের মাঠে সর্বোচ্চ রান তারা করার রেকর্ড গড়েছে টাইগ্রেসরা। আমরা যাই করতেছি আসলে রেকর্ড হয়ে যেতেছে। এটা হলো আগের ম্যাচেই ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড। ঠিক পরের ম্যাচে ঘরের মাঠে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটাও গড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের ব্যাটিং নিয়ে সমালোচনা ছিল সিরিজের আগেও, তবে প্রথম 2 ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছে ব্যাটাররা। বিশেষ করে ফারজানা হক সুক্তাদের ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে অধিনায়কেরও। পিঙ্ক আপুকে আমরা একটা লাক্সারি দিই, এরকম যেন পিঙ্ক আপু একটা জায়গা থেকে হোল্ড করে ইনিংসটাকে। তবুও আমি বলবো যে না, উনি যে ইনিংসগুলো খেলে আপনি দেখবেন যে উনি যখন একটা রান করে বা একটা জায়গায় হোল্ড করে তখনই কিন্তু একটা বাংলাদেশ বলবেন যে ভালো একটা জায়গায় যায় বা একটা ভালো স্কোর দাঁড় করায়। সুক্তা আপু যে বিষয়টা, উনি লম্বা সময় ধরে কিন্তু ক্যাম্পে ছিলেন না। তার ব্যাটিংটা বলবো যে টিমের জন্য কাইন্ড অফ আশীর্বাদের মতো। নারী ক্রিকেটের পাইপলাইন কতটা শক্ত সেই প্রশ্ন উঠেছে অনেকবার, তবে টাইগ্রেস অধিনায়কের মতে এখন বেশ কিছু ক্রিকেটার তৈরি আছে। বর্তমান খেলোয়াড়রা ভালো না করলে নতুনদের সুযোগ দেওয়ার কথাও জানান নিগার সুলতানা জ্যোতি। পাইপলাইনে প্লেয়ার আসছে, জানে যে এখন যদি আমি ভালো না করি আমি চলে যাবো এই জায়গা থেকে, আমার জায়গা থাকবে না। সবাই এটা জানে, কারণ বাইরের কিছু প্লেয়াররা আছে তারা কিন্তু বলবো যে কন্টিনিউয়াসলি ডোমেস্টিকে রান করছে। সো তাদের যারা এখন টিমে আছে তাদের কিন্তু একটা বলবো যে একটা হেলদি কম্পিটিশন আছে, একটা প্রেশারও আছে যে আমি যদি এখানে না ভালো করি আমার জন্য আরেকজন আছে।
বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ এখনো আছে বাংলাদেশের সামনে, তাই তো জয়ের পাশাপাশি ব্যাটিংয়ে এই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা টাইগ্রেস অধিনায়কের। সিরিজটাও এবার 3-0 জয়ের লক্ষ্য বাংলাদেশের। প্লেয়ারদেরকে আজকে যে সকালবেলা যে মেসেজটা দিয়েছিলাম যে বিইং কনসিস্টেন্ট ইজ দ্য কি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রসঙ্গ। আজ শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। জ্যামাইকার সাবাইনা পার্কে বাংলাদেশ সময় রাত 9টায় স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। টানা 5 টেস্টে বাজেভাবে হেরেছে টাইগাররা, তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিস করেছেন মিরাজ মুমিনুলরা। প্রথম টেস্টে 201 রানে হেরে ব্যাকফুটে বাংলাদেশ দল। ইনজুরির কারণে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত নেই, তার জায়গায় যথারীতি ক্যাপ্টেন্সি করবেন মেহেদী হাসান মিরাজ। অভিজ্ঞ মুশফিকুর রহিমও ইনজুরির কারণে নেই দলে। 2 সিনিয়রের অনুপস্থিতিতে প্রথম টেস্টে সফররতদের বেশ ভুগিয়েছে। প্রথম টেস্টে হারলেও ম্যাচে টাইগারদের প্রাপ্তি তাসকিন আহমেদের 6 উইকেট। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এই সিরিজটা ক্যাপ্টেন্সি করছেন মেহেদী হাসান মিরাজ। তবে মেহেদী হাসান মিরাজকে এখনও কিন্তু স্থায়ীভাবে ক্যাপ্টেন ঘোষণা করেনি বাংলাদেশ। সামনে একটা বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি, যে চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাত্র 3 মাসের মতো বাকি আছে, কিন্তু এখনও বোর্ড থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি কে হচ্ছেন সেই টুর্নামেন্টের ক্যাপ্টেন। সাবেক ক্যাপ্টেন খালেদ মাহমুদ সুজন মনে করছেন এখনও ক্যাপ্টেন চূড়ান্ত না হওয়াটা বেশ হতাশার। পাশাপাশি তার ভাবনা কাউকে দীর্ঘ সময়ের জন্যই দায়িত্ব দেওয়াটা ভালো। সুজন প্রশ্ন তুলেছেন, যদি মিরাজ দায়িত্ব নিয়ে ব্যর্থ হন তবে কি মিরাজকেও সরিয়ে দেওয়া হবে? ইনজুরির জন্য নাজমুল হোসেন শান্ত দলের বাইরে। দল সিলেকশন নিয়ে নির্বাচকরাও চিন্তায়। অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডকে শান্ত জানিয়েছেন। বোর্ডও এই ইস্যুতে মহা ঝামেলায়। নিজে দৌড়াতে দৌড়াতে শান্ত যেন এক প্রকার বিসিবিকেই দৌড় করাচ্ছেন। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের নীতি নির্ধারকরা কি ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারছেন? 2.5 মাস বাদে চ্যাম্পিয়ন্স ট্রফি সেই টুর্নামেন্টে বাংলাদেশ দলের ক্যাপ্টেন কে হবে এখনও সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। কেননা শান্ত যে অধিনায়ক শুধুমাত্র 2024 সালের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন আমরা বলতে পারবো না কে অধিনায়ক হবে বা কি টিম হবে। আমরা শান্তকে দিয়েছিলাম, আমরা শান্তকে লং টার্মের কথা চিন্তা করেই বোর্ড থেকে তখন দেওয়া হয়েছিল, কারণ শান্ত ইয়াং, শান্তর মধ্যে সে অ্যাবিলিটি আছে। এখন যেমন শান্ত যখন পারফর্ম করে না তখন অনেক কথা উঠে, ক্যাপ্টেন্সি প্রেশার করে। আর আমি কথাটা যে এই প্রেশারটা তো সবার মধ্যে যেতে পারে। আজকে আপনি শান্ত থেকে সরিয়ে মিরাজকে দিবেন, মিরাজ যদি পারফর্ম না করে তখন আপনি কি বলবেন? ধারণা করা হয় অধিনায়কত্ব ছাড়তে চাওয়ার সিদ্ধান্তে শান্তর ব্যক্তিগত পারফরমেন্স বড় প্রভাব রেখেছে। সেটাই যদি হয় তাহলে কে ক্যাপ্টেন্সি করবেন? বাংলাদেশ ক্রিকেটের ধারাবাহিকতার যে বড্ড অভাব। শান্তকে দিলাম, শান্ত খারাপ করলার পর মিরাজকে দিলাম, মিরাজ খারাপ করবার একজনকে দিব, তা আপনি কিন্তু 3-4 জনের কনফিডেন্স নষ্ট করে দিচ্ছেন। আসলে যখন একটা অধিনায়ক জানবে যে তার অধিনায়কত্ব দিয়েছে তার পারফরমেন্সের কারণে বা প্রেশার এইসব কারণে, বাট আপনি আমাদের তো সবাই এরকম পারফর্ম করছেও না যে আপনি কাউকে হাত আলাদা করে তুলে দিতে পারবেন, যে বলতে পারবেন যে আমাদের একটা ক্যাপ্টেন আছে যেখানে রেগুলার পারফর্ম করছে, ঠিক না? অন অ্যান্ড অফ সবাই ভালো করছে, সবাই খারাপ করছে, এরকমই হচ্ছে। শান্তর সাম্প্রতিক পারফরমেন্সের অবনতির ক্ষেত্রে অধিনায়কত্ব নিয়ে অতিরিক্ত চিন্তাই বড় কারণ বলে মনে করেন তার ক্লাব দলের কোচ। পাশাপাশি মুশফিক মাশরাফিরা যেভাবে দীর্ঘদিন অধিনায়কত্ব করে দলকে সাফল্য এনে দিয়েছিলেন, শান্তদেরও সেভাবেই লম্বা সময়ের জন্য দায়িত্ব দেওয়া উচিত বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এবার আন্তর্জাতিক অন্যান্য টেস্টের দিকে নজর রাখতে চাই। নিউজিল্যান্ড ইংল্যান্ড প্রথম টেস্ট ক্রাইস্টচার্চে তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় ইংল্যান্ড। প্রথম ইনিংসে 151 রানের লিড নেবার পর তৃতীয় দিন শেষে 155 রানে কিউইদের 6 উইকেট তুলে নিয়েছে বেন স্টোকসের দল। আগের দিনের 5 উইকেটে 319 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের সেঞ্চুরিয়ান ব্রুক 171 রান করে মার্ক হেনরির বলে সাজ করে ফেরেন। শেষ পর্যন্ত স্টোকসের 80, গ্যাস অ্যাটকিনসনের 48 আর ব্রাইডন কার্টসের অপরাজিত 33 রানে ইনিংসে 499 রান করে অল আউট হয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে 348 রান করা নিউজিল্যান্ড 151 রানে পিছিয়ে থেকে শুরু করে দ্বিতীয় ইনিংস, কিন্তু ওকস এবং কার্টসের পেসে 64 রানের মধ্যে লেইথাম, কনওয়ে এবং রাচিনকে হারায় স্বাগতিকরা। এরপর ওকস কেন উইলিয়ামসন এবং টম ব্ল্যান্ডেনকে তুলে নেবার পর গ্লেন ফিলিপসকে কার্টস তুলে নিলে 153 রানে ষষ্ঠ উইকেট হারায় নিউজিল্যান্ড। ক্রিকেট থেকে এবার আমরা একটু হকির দিকে দৃষ্টি আনতে চাই। বিভেদ ভুলে হকির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন সাবেকরা। সাভারে বিকেএসপিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে প্রাক্তন হকি ক্যাডেট পুনর্মিলনী। নিজেদের মধ্যে হকি খেলে এবং আনন্দ উদযাপনের সময় পার করেছেন সাবেক তারকারা। এই সময় হকির বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে নানা ভাবনার কথা তুলে ধরেছেন তারা।
বিকেএসপির হকি প্লেগ্রাউন্ড, উপস্থিত সাবেক সব হকি খেলোয়াড়, হারিয়ে যান পুরনো দিনে, হকি হাতে ছুটেছেন বলের পিছনে। তবে এটি কোনো টুর্নামেন্ট নয়, মিলন মেলা। প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিকেএসপি প্রাক্তন হকি ক্যাডেট পূর্ণমিলনী। এমন আয়োজনে উচ্ছ্বাস জানান সবাই। অনেক বছর পর সেই পুরনো বন্ধুদের সাথে একসাথে আড্ডা, একসাথে আনন্দ করা, এই আপনত্ব আর বাইরে আপনি কোথাও পাবেন না। আমরা যারা ন্যাশনাল টিমে খেলেছি, এমনকি যারা হকি খেলেছে, প্রত্যেকেরই হকি নিয়ে তো একটা প্রত্যাশা, একটা আশা থাকে। এবং আমি যখন বিকেএসপিতে ভর্তি হচ্ছি 1994 সালে, অ্যাট দ্যাট টাইম হকি ওয়াজ মোস্ট প্রমিজিং গেম। উঠে আসে দেশের হকি খেলার বর্তমান ও ভবিষ্যৎ প্রসঙ্গ। নানা ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেন সাবেকরা। সব বিভেদ ভুলে হকির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান তারা। আমাদের যে হকি সংগঠকরা যারা আছে তাদের মধ্যে অনেক বিভেদ, অনেক, এবং এই বিভেদের কিন্তু কোনো যুক্তিগত কারণ কারোর কাছে নেই। কেউ যদি হকিকে ভালোবাসতো, হকিকে যদি আগের জায়গায় 80s-এ 90s-এ যে হকি ছিল সেটা দিতে পারতো, সংগঠনের মানসিকতাটা চেঞ্জ করতে হবে। আমি চাই সারা বছর যেমন হকি খেলা থাকে, এটা থেকে আমরা বিকেএসপি থেকে আমাদের প্লেয়ার উঠে আসবে, আমাদের পুরান ঢাকা থেকে প্লেয়ার তৈরি হবে। বাংলাদেশে তো খেলা হয় না, আমরা লাস্ট টুর্নামেন্ট খেলছি প্রায় 3-4 বছর আগে। তো যারা খেলায় আসবে, যারা জাতীয় দলে খেলে, তাদের ক্যাম্প যেন কন্টিনিউ হয়, আর যেন লিগটা প্রতি বছর হয়। নিয়মিত টুর্নামেন্ট মাঠে গড়ানোর জন্য তাগিদ দেন সাবেকরা। মাহফুজুর রহমান নিপু, যমুনা স্পোর্টস, সাভার। বাৎসরিক পারিশ্রমিক পাবার লড়াইয়ে বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন ঋষভ পান্ত। আইপিএল রেকর্ড পারিশ্রমিক আর বিসিসিআইয়ের বেতন মিলে বছরে বেতন থেকে পান্তের আয় 30 কোটি রুপি। দ্বিতীয় সর্বোচ্চ 28 কোটি রুপি বেতন পান বিরাট কোহলি, আর তৃতীয় সেরা শ্রেয়াস আইয়ার। ভারতের বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী বিরাট কোহলি। ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে এই মেগাস্টারের সম্পদের পরিমাণ 1000 কোটি রুপিরও বেশি। কিন্তু এবারের আইপিএলের নিলামের পর এক জায়গায় বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন ঋষভ পান্ত, আর সেটা হলো বাৎসরিক বেতন পাবার দিক থেকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তিতে A+ গ্রেডে আছেন বিরাট কোহলি। বিসিসিআই থেকে কোহলির বাৎসরিক আয় 7 কোটি রুপি, আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাকে ধরে রেখেছে 21 কোটি রুপিতে। সেই হিসেবে বিরাট কোহলির বেতন থেকে আয় 28 কোটি রুপি। অন্যদিকে পন্ত আছেন বি গ্রেডে ভারতীয় বোর্ডের চুক্তিতে। বিসিসিআই থেকে তার বেতন 3 কোটি রুপি। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে লম্বা সময় মাঠের বাইরে থাকার কারণে বি গ্রেডে নেমে যান ঋষভ। তবে এবার আইপিএলের নিলামে রেকর্ড 27 কোটি রুপিতে পন্তকে লখনৌ সুপার জায়ান্টস কিনে নেয়। পন্তের বেতন দাঁড়ায় 30 কোটি রুপি। এছাড়াও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাও আছেন বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তির A+ গ্রেডে। ভারতীয় বোর্ড থেকে তাদের সবারই বাৎসরিক আয় 7 কোটি রুপি। অন্যদিকে ঘরোয়া টুর্নামেন্ট খেলতে আপত্তি জানানোয় শ্রেয়াস আইয়ারকে চুক্তি থেকে বাদ দিয়েছে ভারতীয় বোর্ড। 2023-24 মৌসুমে কেন্দ্রীয় চুক্তি থেকে কোনো বেতনই পাননি তিনি। তবে কেকেআরকে গত আসরে শিরোপা জেতানো এই ক্রিকেটারকে আইপিএলের এবারের নিলামে দ্বিতীয় সর্বোচ্চ 26 কোটি 75 লাখ রুপিতে দলে ফিরিয়েছে পাঞ্জাব। তাতেই রোহিত, বুমরা, জাদেজাদের পেছনে ফেলেছেন আইয়ার। সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় ক্রিকেটারদের তালিকায় 3 নম্বরে উঠে এসেছেন এই মিডল অর্ডার ব্যাটার। সমান 25 কোটি রুপি পারিশ্রমিক পান জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা, আর রোহিত শর্মার আয় 23 কোটি 30 লাখ রুপি। তবে স্পন্সর, বিজ্ঞাপন সহ অন্যান্য খাত থেকে আয়ের হিসেবে ভারতের বর্তমান ক্রিকেটারদের মধ্যে সেরা সম্পদশালীর শীর্ষে কোহলি, রোহিত রায়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এবার অনূর্ধ্ব-19 এশিয়া কাপের প্রসঙ্গ। দুবাইতে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়াকে 43 রানে হারিয়েছে পাকিস্তান আন্ডার-19 টিম। 159 রান করে ম্যাচ ছেড়ে হয়েছেন পাক ব্যাটার শাহজাইব খান। টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তানকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার শাহজাইব খান এবং উসমান খান। 160 রানের জুটি ভাঙে 60 রান করা উসমান আউট হলে অন্য প্রান্তে অবিচল থেকে 5-4 এবং 10-6 অন্য ওপেনার শাহজাইব 147 বলে করেছেন 159 রান, যেটা যুব ওয়ানডেতে পাকিস্তানি কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংস। তাতেই 50 ওভারে 7 উইকেট হারিয়ে পাকিস্তান আন্ডার-19 তুলেছে 281 রান। দুই ওপেনার বাদে আর একজন পৌঁছান 2 অঙ্কের ঘরে। লক্ষ্য তাড়া করতে নেমে 47.1 ওভারে 238 রানে অল আউট হয়েছে ইন্ডিয়া আন্ডার-19 টিম। আইপিএলে ডাক পেয়ে হইচই ফেলে দেয়া বৈভব সূর্যবংশী করেছেন মাত্র 1 রান। পাকিস্তান 43 রানের জয় ম্যাচ ছেড়ে হয়েছেন শাহজাইব।
দেহের প্রয়োজনে দৌড়, জীবনের প্রয়োজনে দৌড়, শারীরিক ব্যায়ামের সঙ্গে দৈনিক 20 থেকে 30 মিনিট দৌড়ানোর অঙ্গীকার নিয়ে রাজধানীর পাশে পূর্বাচল জলসিঁড়ি আবাসিক এলাকায় হয়ে গেল রান বাংলা হাফ ম্যারাথন 2024। সেনাবাহিনীর ব্যবস্থাপনায় আয়োজনে অংশ নেন সারা দেশের হাজারো প্রতিযোগী। ভোরের আলো ফোটার আগেই ঝলমলে শুরু জলসিঁড়ি রান বাংলা হাফ ম্যারাথনের। সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড এবং রান বাংলার যৌথ উদ্যোগে দৌড়ের ইভেন্টে নারী, পুরুষ, কিশোর, তরুণ ও বয়স্ক সবাই অংশ নেন। ছিল মোট 4টি ক্যাটাগরি, 21 কিলো এলিট ও সাধারণ আর 10 কিলো এলিট ও সাধারণ। যারা পেশাদার দৌড়বিদ তারা এলিট বিভাগে অংশ নিয়েছেন। সব মিলে প্রায় 2000 দৌড়বিদ অংশ নেন আয়োজনে। পূর্বাচলের জলসিঁড়ি আবাসিকের সাজানো গোছানো রাস্তা আর গাছপালা ঘেরা জায়গায় দৌড়াতে খুব বেশি বেগ পোহাতে হয়নি বলে জানান সবাই। এটা একটা এক্সাম্পলারি ইভেন্ট তৈরি করেছে। আমার মনে হয় যে সবাই এরকম ধরনের ইভেন্ট ফলো করলে, এখানে ভলেন্টিয়ার থেকে শুরু করে ফুড অ্যারেঞ্জমেন্ট, ট্র্যাক অ্যান্ড এভরিথিং ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। ম্যানেজমেন্ট খুবই ভালো ছিল, কারণ অনেকগুলো গাড়িতে দেখলাম যে পূর্বাচল থেকে গাড়ি দিয়ে নিয়ে আসছে। এতে কোনো সমস্যা হয় নাই। সকাল থেকেও খুব উৎসবমুখ পরিবেশে সব মানুষজন জড়ো হয়েছে। আর যথেষ্ট হাইড্রেশন ছিল প্রত্যেকটা পয়েন্টে, এবং রানার্সদের জন্য যথেষ্ট ভলেন্টিয়ার ছিল, ফ্যাসিলিটিস ছিল, এবং খুব ডিসিপ্লিনড ওয়েতে। ভোর 6টা থেকে শুরু হয়ে দৌড়ের সময় বেঁধে দেওয়া ছিল 3.5 ঘন্টা। বেশিরভাগ দৌড়বিদ সে সময়ের আগেই সফলভাবে শেষ করেন হাফ ম্যারাথন বা 10 কিলো দৌড়। দৌড় শেষে জলসিঁড়ি আবাসিকের সেন্ট্রাল পার্ক পরিণত হয় দৌড়বিদদের মিলন মেলায়। শরীরকে সুস্থ রাখতে দৌড় যে কত গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন সবাই। আমরা সবাইকে এনকারেজ করি যে এখানে আসুন, আপনারা রান করেন এবং সামাজিকভাবে সুস্থ থাকেন, মানসিকভাবে সুস্থ থাকেন, শারীরিকভাবে সুস্থ থাকেন। স্বাস্থ্য আরও অনেক বেশি অবস্থা খারাপ ছিল আমার, রানিং করার পর আরও অবস্থা ভালো হয়েছে, উন্নতির দিকে। আর অফিসে আপনার পার্সোনাল লাইফে সেই চ্যালেঞ্জটাকে কিভাবে ওভারকাম করবেন সেটার একটা বড় লার্নিং হয় ওয়েন ইউ রান। একটু স্টাডি করে নামলে এই জার্নিটা আপনার ক্ষেত্রে অনেক বেশি উপভোগ্য হবে, এবং আপনি এইটাতে নিজেই নতুনভাবে চিনতে শিখবেন। ট্রেনিংয়ের বিকল্প নাই, প্রথম কথা হলো এটা। সেকেন্ড হলো যে আপনাকে এটা রেগুলার প্র্যাকটিসে রাখতে হবে। এটা যে শুধু হঠাৎ করে একদিন আসলাম, রাস্তায় নামলাম, দৌড়ালাম, ব্যাপারটা এরকম না। আয়োজনে এলিট ক্যাটাগরির 21 ও 10 কিলো দৌড়ে নারী ও পুরুষ বিভাগে সেরাদের তালিকায় ছিলেন সেনাবাহিনীর সদস্যরা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।